আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। একনেকে ৮,৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা মুলতবি। প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে দেশে ফেরার পর অক্টোবরে ফের শুরু হবে আলোচনা, বললেন ডক্টর আলী রিয়াজ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া। গাজা সিটি দখলে স্থল অভিযান শুরু করল ইসরায়েলি বাহিনী। নির্বিচার বোমা হামলায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি। এবং আবুধাবিতে এশিয়া কাপ ক্রিকেটে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার 4-এ খেলার আশা জাগিয়ে রাখল বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ৮,৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারের অর্থায়ন ৪,৪৩৭ কোটি ৮২ লক্ষ টাকা, প্রকল্প ঋণ ১,২২৫ কোটি ৩৬ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২,৬৭০ কোটি ৯ লক্ষ টাকা। প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প 7টি, সংশোধিত প্রকল্প 5টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে। সভায় অনুমোদিত 13টি প্রকল্প হল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প তথ্য আপা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরের গবেষণাগার সমূহের সক্ষমতা বৃদ্ধি সহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 3টি প্রকল্প, 2000 হর্স পাওয়ার রিং ক্রয় প্রকল্প, 4টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ শাহবাজপুর 5, 7 এবং ভোলা নর্থ 3, 4 এবং একটি অনুসন্ধান কূপ শাহবাজপুর নর্থ ইস্ট 1 খনন এবং নেস্কো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মডার্নাইজেশন প্রকল্প। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্প এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যমুনা স্পেশালাইজড জুট অ্যান্ড টেক্সটাইল মিল প্রকল্প। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 3টি খুলনা পানি সরবরাহ প্রকল্প ফেজ 2। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদম রসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন, ইন্টিগ্রেটেড সার্ভিস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঢাকাস্থ মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ 4বার বৃদ্ধি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বিদেশি অর্থায়নে বা বিদেশিরা প্রকল্প বাস্তবায়ন করেছে বলে সেখানে আর্থিক অনিয়ম হয়নি বা প্রকল্প ব্যয় বেশি হয়নি তা বলা যাবে না। প্রকল্প ব্যয় কেন বেশি হয় তা খতিয়ে দেখছে সরকার। রাজ্য সংস্থাগুলো কাছ থেকে সহজ শর্তে কম সুদে এবং সুদের পরিশোধের বেশি সময় নিয়ে এগুলোকে বলে সহজ শর্তের ঋণ, এই ঋণগুলোর সুবিধা আর পাবো না।
সাহায্য বলি আর ঋণ বলি, সহজ শর্তে ঋণ পেলেই যে ভালো অগ্রাধিকার প্রকল্প না হলে বা আমাদের মন মতো প্রকল্প না হলে প্রথমত আমরা নিতে আগ্রহী নাই, খামাখা ঋণের বোঝা বাড়াবো কেন। অন্যদিকে সহজ শর্তে ঋণ পাওয়ার এটাই শেষ সুযোগ, সেজন্য আবার ভালো প্রকল্প হলে ঋণ নিতে চাই। সেদিক থেকে এবারও কিছু ঋণ নিয়েছি, কিন্তু সবগুলোই এই যে 150 মিলিয়ন 200 মিলিয়ন, তার মধ্যে আবার অনুদানও আছে, এই ধরনের প্রকল্পগুলি যেগুলো ঋণ নির্ভর নিয়েছে। এর বাইরে বেশি বড় অঙ্কের ঋণ নেওয়ার পক্ষে আমরা ছিলাম না। বিদেশি অর্থায়নে হয়েছে বলেই, বিদেশিরা তদারকি করেছে বলেই অনিয়ম হয় না তা না। এর ভিতরে অনুসন্ধান করলে দেশীয় বিদেশীয় স্বার্থগোষ্ঠীরা আছে, যাদের কারণেই আসলে প্রকল্পগুলোর ব্যয় যা হওয়া উচিত তার থেকে বেড়ে যায়। অন্তত আমরা কিছু প্রকল্প বাছাই করে এগুলোকে কেন বাড়ল, এগুলোর দাম এত, এই রহস্যটা বের করার চেষ্টা করছি। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা মুলতবি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলে অক্টোবরের শুরু থেকে আলোচনা আবার শুরু হবে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান কমিশনের সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, বিচারপতি ইমদাদুল হক, ডক্টর ইফতেখার জামান, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আলোচনায় অংশগ্রহণ করেন। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ এবি পার্টি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশ নেন। এর আগে 2 পর্বের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক আলোচনা হয়। সেখানে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি হবে জুলাই জাতীয় সনদ। এই সনদের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করেছে কমিশন। সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে কমিশন। আগামী 1 মাস ধরে এই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা খুব দ্রুত ঐকমত্যের জায়গায় উপনীত হতে পারবো সেটা আমরা আশা করি এবং আপনাদের প্রতি অনুরোধ জানাই। 1 মাস সময় বৃদ্ধি করার আরেকটি কারণ হচ্ছে যে কোনো কার্যালয় যদি প্রায় 1 বছর ধরে অব্যাহত থাকে সেটা গুটিয়ে তুলতেও খানিকটা সময় লাগে। আমরা যেন মেয়াদের মধ্যেই সেটা গুটিয়ে তুলতে পারি সেটাও সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হয়েছে। 11ই সেপ্টেম্বরের পরে আপনাদের প্রতি অনুরোধ করা হয়েছিল যে আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আরও সুনির্দিষ্ট করে কিছু প্রস্তাব দিতে পারেন কিনা, যেগুলো আরও বিকল্পগুলোকে কমিয়ে আনতে সক্ষম হয় এবং সম্ভব হলে একমতের জায়গায় যেন আমরা আসতে পারি। ইতিমধ্যে আপনাদের কাছে সনদের চূড়ান্ত ভাষ্য দেয়া হয়েছে। আমরা বলেছি যদি তথ্যগত ত্রুটি থাকে তাহলে আমাদের মনোযোগ আকর্ষণ করুন, কারণ তথ্যগত ত্রুটি থাকতেই পারে 2-1টা ক্ষেত্রে এবং আমরা সেগুলো অবশ্যই সংশোধন করব। বাইরে মূল বক্তব্যের জায়গায় আসলে আমরা বলেছিলাম যে এটা সংশোধনের সকলের মতামতের সমন্বয়ের কারণে এটাকে আমরা ওই টেক্সটটাকে ওই মূল জায়গাটাতে আমরা পরিবর্তন করতে চাচ্ছি না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে এই মামলার সাধারণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আজ দিনের দ্বিতীয়ার্ধে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মুহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মামলার ৪৭তম সাক্ষী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে আজ প্রথম দিনে সাক্ষ্য দেন। আগামীকাল সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। এর আগে মামলার সাক্ষ্য গ্রহণের আজ ১৭তম দিনের প্রথমার্ধে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। গত ২ দিন ডক্টর মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গত ১৬ বছর নির্বাচিত সরকারের নাম করে মানবতা বিরোধী অপরাধ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। তিনি বলেন, হঠাৎ করে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ করেনি আওয়ামী লীগ। মানবতা বিরোধী হওয়ার যে উপাদান তা আগে থেকেই ছিল আওয়ামী লীগের মধ্যে। বাকিটা তো মূল্যায়ন করবেন আদালত। আসলে আওয়ামী লীগ সরকারের চরিত্র কী ছিল, তারা কি আসলে গণতান্ত্রিক ছিল কিনা, তাদের যে মানবতা বিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল, তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত, তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল, এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। তো এটাই ছিল তার বক্তব্য এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদের সাক্ষ্যগত যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই মামলায় প্রমাণ করার জন্য সব কিছুই এসে গেছে বলে আমরা বিশ্বাস করি। জনাব নাহিদ ইসলাম, আমরা আশা করছি যে ওনার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে আমাদের যে সাধারণ সাক্ষী তাদের সাক্ষ্য গ্রহণ আমরা হয়তো অন্য কোনো সাক্ষী আমরা প্রডিউস করব না। এরপরে আমাদের তদন্তকারী কর্মকর্তা যিনি তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলাটা ক্লোজিংয়ের দিকে যাবে বলে আমরা আশা করছি। এর আগের ১৬ দিনে এই মামলার ৮১ জন সাক্ষীর মধ্যে ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনাল ২ এর অপর ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা খলিলুর রহমানের আজ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন। এর আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার থাকা আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার ৮ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করার কারণে খুন করা হয়েছে মা এবং মেয়েকে। তবে অনুসন্ধান জানাচ্ছে ভিন্ন ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে তোলা হয়েছে এমন মিথ্যে দাবি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লা মহিলা আওয়ামী লীগ নেত্রীর মা ও মেয়েকে নিজ ঘরে হত্যা করা হয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে ভিডিওতে থাকা ২ নারীকে আওয়ামী লীগের রাজনীতি করায় হত্যা করা হয়েছে। বিষয়টির অনুসন্ধানে প্রচারিত ভিডিওটিতে জাগরণ নিউজ বিডি শীর্ষক একটি লোগো লক্ষ্য করা যায়। এই সূত্র ধরে অনুসন্ধানে জাগরণ নিউজ বিডি নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৩১ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। জাগরণ নিউজ বিডির পোস্টের ক্যাপশনে বলা হয়, কুমিল্লা নগরীর ২১ নং ওয়ার্ডের রামনগর এলাকায় রুম থেকে মা মেয়ের লাশ উদ্ধারের ঘটনার ভিডিও এটি। পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ৩১ আগস্ট কুমিল্লায় নিজ ঘরে মা মেয়েকে শ্বাসরোধে হত্যা শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৩১ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় রামনগর গ্রামে আবু তাহেরের বাড়িতে অসুস্থ বৃদ্ধা এক নারী ও তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম ও
ও তাদের ছোট মেয়ে আয়েশা আক্তার শিল্পী। নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলির অভিযোগ, পারিবারিক কলহের জেরে তার ভাই শাহিন মা ও বোনকে শ্বাসরোধে হত্যা করেন। একই তারিখে কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই ঘটনায় ওই দিনই সন্দেহভাজন আসামি হিসেবে নিহত লুৎফা বেগমের ছেলে ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কোনো প্রতিবেদনে এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার উল্লেখ পাওয়া যায়নি। সবগুলো প্রতিবেদনেই হত্যাকাণ্ডের কারণ হিসেবে পারিবারিক কলহের কথা উল্লেখ করা হয়েছে। নুরুল ইসলাম খন্দকার, বিটিভি নিউজ। বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে 7 দিনব্যাপী অপারেশন প্যাসিফিক এঞ্জেল যৌথ মহড়া চলমান রয়েছে। এর অংশ হিসেবে আজ চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় গুরুতরভাবে আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর অনুশীলন করা হয়। এ ধরনের অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন করা সম্ভব হবে। পাশাপাশি এই মহড়ার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমও পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে দুর্ঘটনা, প্রতিকূল আবহাওয়া অথবা যুদ্ধক্ষেত্রে আহত ব্যক্তিদের উদ্ধার প্রক্রিয়ায় সমন্বিত সহযোগিতা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা অর্জিত হবে। অন্যদিকে স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্র্যাকিং ও সার্ভাইভাল এক্সারসাইজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কমব্যাট ট্র্যাকিং মহড়ার মাধ্যমে শত্রু গতিবিধি শনাক্তকরণ, গোপন গতিবিধি অনুসরণ এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করার দক্ষতা অনুশীলন করা হচ্ছে। সার্ভাইভাল অনুশীলনের মাধ্যমে প্রতিকূল ও প্রতিকূলতম পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকার কৌশল, খাদ্য ও পানীয় সংগ্রহ, আত্মগোপন এবং শত্রু পরিবেষ্টন থেকে নিরাপদে মুক্ত হওয়ার কৌশল বিষয়ে বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা অর্জিত হবে। এতে বাহিনীসমূহের জরুরি সংকটকালীন পরিস্থিতি ও যুদ্ধকালীন অভিযানে একযোগে কাজ করার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। সংশ্লিষ্টরা বলছেন, এই মহড়া ভবিষ্যতে যৌথ অপারেশন পরিচালনায় এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। এগুলোর যে সংকটকালীন সময় যদি আসে কখনো এবং দুর্যোগপূর্ণ সময়ে যৌথভাবে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এবং আজকের যে প্যাসিফিক এঞ্জেল যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সঙ্গে যে মহড়া চলমান রয়েছে, এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী এবং উভয় বাহিনীর যে মাধ্যমে যে যৌথ পরিচালনা হচ্ছে, এটা ভবিষ্যতে কোনো যদি প্রয়োজনীয়তা হয় সেক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করার সক্ষমতা। We are here conducting the Pacific Angel 25-3 Bangladesh, working with our partners with the Bangladesh Air Force. We have been conducting subject matter expert exchange with different offices, and we are very glad to be learning from our team and learning with each other and to support our communities and our partners in the region. এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা সিটি দখলে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার প্রায় 2 বছর ধরে নির্বিচার হামলায় হত্যাযজ্ঞ চলছেই, আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটছেন বাসিন্দারা। এবার জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদনে উঠে আসলো ইসরায়েলের গণহত্যার প্রমাণ। ইকবাল ফরহাদের রিপোর্টে বিস্তারিত। গাজা শহরের দিগন্ত রেখা থেকে মুছে যাচ্ছে ভবনের চিহ্ন। কয়েকদিন ধরেই গাজার বড় ভবনগুলো গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের দাবি, এসব স্থাপনা হামাসের, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম এ দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। ধ্বংস করে ফেলা একটি ভবনে শুধু সংবাদকর্মী আর ত্রাণকর্মীরাই থাকতেন বলে নিশ্চিত করেছে ফ্রান্স 24। It housed civilians, journalists and aid workers. They warned us they planned to demolish the tower, so we fled. This tower and others like it are not military targets. Israel's claim that these buildings are being used by Hamas is false. Netanyahu's goal seems to be to push us south.
শহরের 10 লাখ মানুষকে নিরাপদ জোনে সরে যেতে বলেছে ইসরায়েল, কিন্তু যেটাকে নিরাপদ জোন বলা হচ্ছে সেখানেও হামলা চলছে মানুষের উপর। Hundreds of thousands of residents of Gaza City to flee. Many have spoken in recent days of having nowhere to go. খাদ্য পানির সংকটে দুর্ভিক্ষ তীব্র সে তাঁবুগুলোতে, কিন্তু অনেক বাসিন্দারই শহর ছেড়ে যাওয়ার ক্ষমতা নেই। গাজায় এখন যানবাহন পাওয়া দুষ্কর, খরচ আকাশচুম্বী, মানুষগুলোর খাবার জোগানোর অবস্থাই নেই। সেখানেই তাঁবু কেনার চিন্তা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। We have been displaced more than 20 times so far. 2 বছরে তারা আমাকে 20 বার ঘর ছাড়া করেছে। আমি সন্তানদের নিয়ে এক জায়গায় আছি, আমার স্বামী আর অন্যরা আরেক জায়গায় খোলা আকাশের নিচে। এই দৃশ্য দেখে কে বলবে শত বছরের প্রাচীন প্রাণোচ্ছল শহরের ছবি এটি? বাজারের কোলাহল, স্কুলে বাচ্চাদের হাসি, সমুদ্র তটে স্বপ্নের ভেলা, সবই অতীত। শহর পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। ধ্বংসস্তূপের মাঝে পথ খুঁজে পাওয়া ভার, ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তমাখা জামা, পড়ার বই, খেলনা। নারী শিশুদের ভালোবাসার মূল্য এখানে বিলীন। অমানবিকতার, নৃশংসতার সব থেকে হিংস্র প্রকাশ এখানে। বলতে গেলে বিশ্বের সব দেশের নিষেধ উপেক্ষা করে ইসরায়েল বেশ কয়েক মাস ধরেই গাজা শহর পুরোপুরি দখল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। মানুষ মারছিল প্রতিদিন। যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলকে সমর্থন করে গেছে। শহরটি দখলে স্থল অভিযান শুরুর আগের দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দেশটিতে ছুটে গিয়ে সে অবস্থান আবার জানান দিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দম্ভ ভরে জানিয়েছেন, গাজা শহর এখন জ্বলছে। গণমাধ্যমগুলোর খবরে নিহতর সংখ্যা বাড়ছেই। একের পর এক হতাহত আসছে হাসপাতালে, সেখানেও চিকিৎসার ব্যবস্থা নেই। হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। বহু মানুষ হাসপাতালেও যাওয়ার সুযোগ পাচ্ছে না। ধ্বংসস্তূপের মাঝে কাতরাচ্ছে অগণিত নারী পুরুষ। দুই বছর ধরে ইসরায়েল গাজা উপত্যকার উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। হাতে গোনা কয়েকটি বাদে প্রায় সব বাসাবাড়ি গুড়িয়ে দিয়েছে তারা। বাসিন্দাদের বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় পালাতে বাধ্য করেছে। চিকিৎসা, পানি, বিদ্যুৎ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস করেছে। ত্রাণ ঢুকতে বাধা দিয়ে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। এখন পর্যন্ত ৬৪,০০০-এর বেশি মানুষের প্রাণ গিয়েছে এ বর্বরতায়। গাজা উপত্যকা পুরোটাই ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। এখন গাজা শহর থেকে সব বাসিন্দাদের সরিয়ে দিতে নতুন অভিযান শুরু করেছে দখলদার বাহিনী। এদিকে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী কমিশন। মঙ্গলবার এই কমিশন জানিয়েছে, জাতিগত নিধনের শক্তিশালী প্রমাণ পেয়েছেন তারা। The commission concluded that Israel has committed genocide against the Palestinian people in Gaza and that it is continuing with that genocide. It is now almost 2 years since Israel launched its military campaign in the Gaza Strip in October 2023. This has been the most ruthless, prolonged and widespread attack against the Palestinian people since 1948. Every day that passes, the killings and the starvation of the Palestinians continue. এমন নিদারুণ পরিস্থিতিতে বড় প্রশ্ন হয়ে উঠেছে, রক্তপিপাসু ইসরায়েলের লাগাম টানার উপায় কি? ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে 2 দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। দেশটিতে এটি তাঁর দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য নজিরবিহীন। সফরে 2 দেশ অনেকগুলো বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করবে। ট্রাম্পের সফরের মধ্য দিয়ে লন্ডন ওয়াশিংটনের বিশেষ সম্পর্ক জোরদার হয়েছে বলে প্রচার করতে চেষ্টা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
স্থানীয় সময় বুধবার উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাবেন। রাজকীয় আড়ম্বরে ট্রাম্পকে বরণ করা হবে। সেখানে তিনি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ নৈশভোজে অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ট্রাম্প ও স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠক করবেন। সেখানে উভয় দেশের বিখ্যাত কোম্পানির শীর্ষ কর্মকর্তারাও যোগ দেবেন। এসব কর্মকর্তাদের মধ্যে এলভিডিআর প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন ওয়াং এবং ওপেন এআই এর স্যাম অল্টম্যান অন্যতম। ট্রাম্প স্টারমারের বৈঠক থেকে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তির ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে আগামী 4 বছরে তারা যুক্তরাজ্যে 3000 কোটি ডলারের বেশি বিনিয়োগ করবে। গুগল বলেছে তারা 500 কোটি পাউন্ড বিনিয়োগ করবে। এসব বিনিয়োগের একটি বড় অংশ লন্ডনে একটি নতুন ডেটা সেন্টার তৈরিতে ব্যয় করা হবে। কেন্দ্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সেবার বাড়তি চাহিদা পূরণে সাহায্য করবে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের পরিবারের সদস্য হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আলোচকদের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি কথা বলেন। জার্মানির সাবেক চ্যান্সেলর ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলার ইহুদিদের উপর ব্যাপক দমন নিপীড়ন চালিয়েছিলেন। হাজার হাজার ইহুদিকে হত্যা করায় তাকে বিশ্বব্যাপী এখন ঘৃণার চোখে দেখা হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের একই রকমভাবে বর্বরতা চালানোয় যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এর আগে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন এরদোয়ান। এছাড়া ইসরায়েলি সরকারকে খুনি নেটওয়ার্ক হিসেবেও অভিহিত করেছেন তিনি। কাতারের রাজধানী দোহায় আরব ইসলামিক নেতাদের জরুরি সম্মেলন শেষে গতকাল দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। চলতি মাসের 22 তারিখ নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, কানাডা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। এ ব্যাপারে এরদোয়ান বলেন তিনি আশা করেন ফিলিস্তিনের জন্য মানবিকতার জোট বিস্তৃত সমর্থন পাবে। জাতিসংঘের সাধারণ পরিষদে পুনরায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুটি উত্থাপন করবেন বলেও জানান তিনি। আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে 75 শরণার্থী বোঝাই একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 50 জন নিহত হয়েছে। গতকাল জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে জীবিতদের মধ্যে 25 জনকে চিকিৎসার সুবিধা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এক্সপোস্ট জানিয়েছে সমুদ্রপথে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। গত মাসে ইয়েমেনের উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে 86 জন নিহত হয় এবং এতে ডজন খানেক মানুষ নিখোঁজ হয়। গত বছর সমুদ্রপথে ভূমধ্য সাগরে অন্তত 2452 জন অভিবাসী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। IOM জানিয়েছে এই রুটটি শরণার্থীদের জন্য মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এবার শেয়ার বাজারের খবর। দুদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আবারও মন্দা ভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,415.97, যা গতকালের চেয়ে শতকরা 0.11 ভাগ কম। এছাড়া CSE 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,501.06, যা গতকালের চেয়ে শতকরা 0.20 ভাগ কম। আজ 196টি কোম্পানির 26,80,141টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 22,04,78,000 টাকারও বেশি। এর মধ্যে 70টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 89টির কমেছে এবং 37টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায়
আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সে সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 41 এবং সূর্যাস্ত 5টা 53 এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 4টা 57 ভাটা বেলা 11টায়। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 5টা 36 এবং ভাটা রাত 11টা 38